সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ কোষ এবং এর গঠন নিয়ে। আমরা বেসিক্যালি একটি কোষের ভেতরের দিকে ধীরে ধীরে জার্নি করা শুরু করেছি। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কোষ কি, কোষের ধরন কত প্রকার, কোষের বাইরের দিকে আবরণ, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন। নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং তোমরা আমাদের এই পাঠগুলোতে বা ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করেছিলে। আজকে আমরা কোষের ভেতরে জার্নি করার জন্য আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করব বা কোষের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। শিক্ষার্থী, আমরা জানি যে একটা কোষ, সেই কোষের ভেতরের দিকে প্লাজমা মেমব্রেনের ভেতরে নিউক্লিয়াস রয়েছে এবং তার বাইরে এখানে জেলির মতো দানাদার, জালিকাকার, অর্ধতরল এই যে অংশটা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি কোষীয় অঙ্গাণুর আধার, অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলো যার মধ্যে থাকে, যেটা একটা ম্যাট্রিক্সের মতো হতে পারে, মাতৃকা হতে পারে, বা এটা এটা এক ধরনের প্লাজম। এই প্লাজমটাকে আমরা কি বলেছি, এটা কোন ধরনের প্লাজম হতে পারে? নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে এটি কি। এটি হলো একটি সাইটোপ্লাজম, অর্থাৎ কোষের বিভিন্ন ধরনের সজীব এবং নির্জীব উপাদানগুলোকে ভাসমান অবস্থায়, সাসপেন্ডেড অবস্থায় এগুলো কি করে, বিভিন্ন অর্গানেলস গুলোকে তারা এর মধ্যে ভাসিয়ে রাখে, এর মধ্যে ধারণ করে, এবং সেটি নিউক্লিয়াস ব্যতি রেখে বা নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে থেকে শুরু করে প্লাজমা মেমব্রেনের এই মধ্যবর্তী জায়গায় এটি হচ্ছে কি একটা সাইটোপ্লাজম। ওকে, তো আমরা এবার একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে মূলত সাইটোপ্লাজম কাকে বলেছি। কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত নিউক্লিয়াস বাদে, এই নিউক্লিয়াসটা বাদে, এটাকে যদি আমরা বাদ দিই, নিউক্লিয়াসটাকে যদি এখান থেকে আলাদা করি, তাহলে কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত নিউক্লিয়াস বাদে সমস্ত প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম নামে পরিচিত। তাহলে আমরা যদি এটাকে নাই করে দিই নিউক্লিয়াসটাকে, তাহলে এটি হচ্ছে কি সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে আমাদের এই প্লাজমা মেমব্রেন দিয়ে যে আবৃত অংশটা, এটা হচ্ছে কি, এটা বাদ দিয়ে যে প্রোটোপ্লাজমের অংশটা, তাকে বলছি আমরা সাইটোপ্লাজম। তাহলে এখানে একটি বিষয় তোমরা প্রায় দুটো বিষয়ের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। কিরকম? অনেক সময় সাইটোপ্লাজমের সংজ্ঞা চাইলে বা এটি কি জানতে চাইলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা দিয়ে দাও, আবার কেউ কেউ প্রোটোপ্লাজমের সংজ্ঞা চাইলে সাইটোপ্লাজমের সংজ্ঞা দাও। মূলত আমাদের প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সব মিলিয়ে হচ্ছে কি প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদ দিয়ে প্রোটোপ্লাজমের বাকি অংশগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম। সাইটো মানে হলো কোষ, প্লাজম মানে হলো মাতৃকা, ধাত্র, এই জন্য নাম হয়েছে সাইটোপ্লাজম বা কোষের মাতৃকা। নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টি এখন ক্লিয়ার। এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে এই সাইটোপ্লাজমের ভেতরেই তো বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো থাকে, রাইট? তাহলে সাইটোপ্লাজমের ভেতরে কিছু অঙ্গাণু রয়েছে যেগুলো হচ্ছে ঝিল্লি দ্বারা আবদ্ধ, আর কিছু অঙ্গাণু রয়েছে যার মধ্যে কোনো ধরনের ঝিল্লি বা আবরণী নেই। আমরা এগুলোকে আজকে খুব সহজে জানার চেষ্টা করব। তাহলে ঝিল্লি দ্বারা আবৃত অঙ্গাণুগুলোকে আমরা একদিকে ভাগ করেছি, আর এক পাশে আমরা রেখেছি ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো। তো চলো আমরা এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। শুরুতেই আমরা যদি বলি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, মানে যে ধরনের অর্গানেলস গুলোর কোষীয় অঙ্গাণুর মধ্যে কি রয়েছে, ঝিল্লি রয়েছে, তাদেরকে বলেছি ঝিল্লিবদ্ধ। আর ঝিল্লিবিহীন, যাদের মধ্যে বাইরের কোনো আবরণী নেই, ঝিল্লি নেই। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো কি? ভ্যাকুওল, ভ্যাসিকল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলগি বডি বা গলজি বডি এবং লাইসোজোম। একই রকম ভাবে আমরা এখানে যদি দেখি যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, রাইবোসোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রোটিওসোম এবং সেন্ট্রিওল, এগুলোকে বলছি আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটি মনে রাখার জন্য আমরা সহজেই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোকে বলেছি ভবে মায়েরা পাগল, আর ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মামারাই পৃথিবীর সেরা। তাহলে এখানে ভবে মায়েরা পাগল,
ভ্যাকুল, ভ্যাসিকল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম। ভবে মায়েরা পাগল, সহজে এগুলো মনে রাখা যায়। আর মামারাই পৃথিবীর সেরা। আমরা আগে জেনেছি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, রাইবোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এবং আমরা বলেছি প্রোটিওজোম এবং সেন্ট্রোজোম। এই উপাদানগুলোকে একসাথে বলেছি আমরা ঝিল্লিবিহীন, এবং সহজে মনে রাখার জন্য মামারাই পৃথিবীর সেরা। এখানে আবার একবার মিলিয়ে নেই যে মামারাই পৃথিবীর সেরা। মামাকে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, রাইবোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং পৃথিবীতে বলছি প্রোটিওজোম, সেরা বলতে বলছি হলো সেন্ট্রিওল। আর এখানে হলো ভবে মায়েরা পাগল, ভ্যাকুল, ভেসিকল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলগি বডি এবং লাইসোজোম। যে ভবে মায়েরা পাগল এগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ, আর ঝিল্লিবিহীন মামারাই পৃথিবীর সেরা। তাহলে মা এবং মামা নিয়ে আমাদের আজকের এই ক্লাসের ভেতরে যে আলোচনাগুলো হলো, নিশ্চয়ই তোমাদের এগুলো মনে থাকবে এবং একই সাথে কোনো দিন আর ভুলে যাওয়ার সম্ভাবনা নেই, তবে 2-3 বার লিখতে হবে। শিক্ষার্থীরা, আমরা এবার এই অঙ্গাণুগুলো সম্পর্কে তো জানলাম, তবে এগুলোর সাথে কি একটু পরিচিত হয়ে নেওয়া যায়? চলো একবার দেখার চেষ্টা করি আমাদের এই অঙ্গাণুগুলো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর চেহারা, আকৃতি, প্রকৃতি এবং দেখতে কেমন। তো আমরা শুরুতেই যদি একটু জানার চেষ্টা করি, এই হচ্ছে ভ্যাকুল, ভ্যাসিকল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পেরোক্সিজম বা পারক্সিজম এবং গলগি বডি, লাইসোজোম। এইগুলো, এর মধ্যে আবার কি আছে, প্লাস্টিডের কথা আমরা বলেছি, তাই না? তাহলে ভবে মায়েরাই পাগল, এটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। পেরোক্সিজম বা এর সাথে আর একটা কি আছে, প্লাস্টিড, এটিও রয়েছে কিন্তু এখানে। এই যে উপাদানগুলো রয়েছে এগুলো সবগুলো সাথে আমরা পরিচিত হয়ে নেই। মাইক্রোফিলামেন্ট, কোষের ভেতরের দিকে এই ফিলামেন্ট থাকে, মাইক্রোফিলামেন্ট। মাইক্রোটিউবিউলস, কোষের অভ্যন্তরে এই ধরনের টিউবিউলস গুলো থাকে যেগুলো কোষের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি, আমরা জানি এটাকে যে 2 ইউনিট বিশিষ্ট রাইবোজোম, সেটিও কি এর বাইরে কোনো আবরণী থাকে না। আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কথা বলেছি যে এই ধরনের ফিলামেন্ট গুলো, মাইক্রোটিউবিউল, এগুলোর বাইরেও এক ধরনের ফিলামেন্ট রয়েছে যাকে বলেছি আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা প্রোটিওসোমের কথা বলেছি, যে হচ্ছে প্রোটিওসোমের চেহারা ও দেখতে এরকম। এবং শেষে হচ্ছে কি সেন্ট্রিওল, যেটা প্রাণী কোষের অভ্যন্তরে প্রাণী কোষের একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্ট্রিওল হচ্ছে যে কোষ বিভাজনের সময় যে মাকু যন্ত্রগুলো তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয় বিশেষ করে প্রাণী কোষের বিভাজনে, সেখানে কিন্তু সেন্ট্রিওল গুলোই কাজে লাগে। আমরা এখানে জানলাম যে মামারাই পৃথিবীর সেরা। হ্যাঁ, তো দুটো বিষয় আমাদের খুব ভালো জানা হয়ে গেল, এদের সাথে পরিচিত হলো। আমরা এবার আসলে এগুলোর সাথে ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্গাণুর সাথে আমরা পরিচিত হব। তাদের গঠন কেমন, ভৌত গঠন কেমন, রাসায়নিক গঠন কেমন, তাদের কাজ কি, এগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন পর্বে বা এপিসোডের মাধ্যমে আমরা এগুলো জানবো। যারা এগুলো সম্পর্কে তাদের গঠন, প্রকৃতি, রাসায়নিক গঠন, ভৌত গঠন, কাজ এগুলো ভালো জানবে, তাদের জন্য ইন্টারমিডিয়েটের ফলাফল যেমন ভালো হবে বা তাদের জ্ঞান যেমন বৃদ্ধি পাবে, তেমনি তাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্টেও অনেকভাবে এগুলো সহযোগিতা করবে, কারণ এ ধরনের খুঁটিনাটি বিষয়গুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, সাইটোপ্লাজমের রাসায়নিক প্রকৃতি কি? অর্থাৎ আমরা তো জানি যে এই প্লাজমা মেমব্রেনের ভেতরের দিকে নিউক্লিয়াস বাঁধে যে সল বা অ্যাকোয়াটিক অথবা অর্ধতরল, দানাদার কিংবা এর মধ্যে জালিকাকার অংশ, সেটি সাইটোপ্লাজম। কিন্তু আমরা যদি এর গঠন সম্পর্কে একটু বিশ্লেষণ করি, তাহলে রাসায়নিক প্রকৃতি কেমন, এর মধ্যে কোন ধরনের রাসায়নিক উপাদানগুলো রয়েছে, আমরা এটিকে বলছি হলো সাইটোসল এবং কোষীয় অঙ্গাণু। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে 2 ধরনের উপাদান থাকে, যেটি লিকুইড জাতীয়, সল জাতীয়, তাকে বলেছি আমরা সাইটোসল, কোষীয় লিকুইড বা কোষীয় তরল। আরেকটি বলছি আমরা কোষীয় অঙ্গাণু। এই 2 ধরনের মূলত উপাদান নিয়েই গঠিত। তো কিছু বিষয় জেনে রাখাটা জরুরি। সাইটোপ্লাজমের একেবারেই বাইরের দিকটা দেখো, যে এই দিকটা যতটুকু না দানাদার, যতটুকু মসৃণ, ভেতরের দিকটা কিন্তু ঠিক উল্টোটা, অর্থাৎ এর ভেতরে ওই মসৃণতা নেই।
তাহলে এই সাইটোপ্লাজমের এক একটা অংশের মধ্যে কি রয়েছে, গঠনের বা তাদের প্রকৃতির পার্থক্য রয়েছে। আমরা কোষ অঙ্গাণু ব্যতীত কোষের বিভিন্ন অর্গানেলস, যেগুলো ওই যে রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্রোটিওজোম, সেন্ট্রোজোম, এই ধরনের যে অঙ্গাণুগুলো আছে, এগুলো ব্যতীত সাইটোপ্লাজমের তরল অংশকে আমরা বলেছি সাইটোসল। সাইটোপ্লাজমের কোষ ঝিল্লি সংলগ্ন কম দানাদার অংশকে একটোপ্লাজম বলা হয়। এই যে বাইরের দিকে যে কম দানাদার কোষ ঝিল্লির কাছাকাছি যেটা, তার নাম বলেছি আমরা একটোপ্লাজম। একটো মানে বাইরে, এটা আমরা জানি। এবং সাইটোপ্লাজমের ভেতরের অধিক দানাদার অঞ্চলকে এন্ডোপ্লাজম বলা হয়। ভেতরের দিকে যে অধিক দানাদার অঞ্চল, এন্ডো মানে হলো ভেতরে, ভেতরের অঞ্চলটাকে বলছি আমরা। সাইটোপ্লাজমে অবস্থিত কোষ গহ্বরের চারদিকে যে পাতলা পর্দা থাকে তাকে আমরা বলেছি হলো টনোপ্লাজম। এর মধ্যে যে কোষ গহ্বর থাকে তার বাইরের দিকে যে পাতলা পর্দা থাকে তার নাম বলেছি আমরা টনোপ্লাজম। কোষস্থ জড় বস্তুগুলো কি কি, অর্থাৎ সাইটোপ্লাজমের অভ্যন্তরে কি কি কোষস্থ জড় বস্তুগুলো থাকে। আমরা আগেই বলেছি এখানে কিছু নির্জীব উপাদান, কিছু কোষীয় অঙ্গাণু এগুলো থাকে। কোষীয় অঙ্গাণুগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, জড় বস্তুগুলো নিয়ে আমরা জানি। এর মধ্যে সঞ্চিত পদার্থ আকারে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এগুলো সঞ্চিত পদার্থ কোষের ভেতরে থাকে। কিভাবে এগুলো যায়, এগুলো আসলে কোষ রসের মধ্যে তো থাকে, এগুলো দেহের বিভিন্ন পরিবহন অংশ দিয়ে কোষের ভেতরের দিকে এগুলো প্রবেশ করে। নিঃসৃত পদার্থ, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার, এই জাতীয় উপাদানগুলো হলো কোষের ভেতর থেকে নিঃসৃত পদার্থ। আরেকটি উপাদান রয়েছে, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। মূলত আমরা কোষের বর্জ্য যে উপাদানগুলো আছে এগুলো বিভিন্নভাবে কাজে লাগাই। বিশেষ করে যেমন রেজিন, টেনিন, গাম, এরপর হচ্ছে যে ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল ইত্যাদি। যদিও এগুলো কোষের জন্য বর্জ্য পদার্থ, কিন্তু আমাদের জন্য খুবই কার্যকরী উপাদান। এগুলো ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে এগুলো বা আমাদের বাস্তব জীবনে এগুলোর ব্যবহার হয়ে থাকে। তো শিক্ষার্থী, আমরা সাইটোপ্লাজমের কিছু বিপাকীয় ভূমিকা সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যে বিপাক প্রক্রিয়ায় সাইটোপ্লাজম কি ভূমিকা পালন করে। আমরা তো জানি যে মেটাবলিজম দুভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। যাকে আমরা বলেছি হলো যে গড়া মানে উপচিতিমূলক এবং ভাঙ্গা মানে অপচিতিমূলক। অর্থাৎ বিপাক প্রক্রিয়া একদিকে যেমন গড়া হয়, একদিকে সংশ্লেষণ হচ্ছে, আরেকদিকে কি হয়, সেগুলোর বিশ্লেষিত হয়। এই জন্য আমরা বলছি যে উপচিতিমূলক এবং অপচিতি দুটোকে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম দুটো ভাগে কি করেছি আমরা, ভাগ করেছি এখানে। তাহলে এই সাইটোপ্লাজমের ক্ষেত্রে এই বিপাকীয় প্রক্রিয়ার ভূমিকা কি, কোন কোন জায়গায় এই বিপাকগুলো ঘটে থাকে, সেটি আমরা একটু ধারণা নেই। মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটি হচ্ছে একটি অ্যানাবলিজম প্রক্রিয়া, মানে হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া, গড়া প্রক্রিয়া, গঠন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। প্রোটিন সংশ্লেষণ, এখানে ওই যে রাইবোজোম, সেখানে হলো এমআরএনএ, টিআরএনএ, এগুলো ব্যবহার করে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষণ ঘটে। তার মানে প্রোটিন তৈরি হওয়া, গড়ার ঘটনা এখানে। আরো অন্যান্য বিষয়গুলো, লিপিডের বিপাক, তারপর হচ্ছে যে জনন প্রক্রিয়া, বৃদ্ধি, পানি এবং আয়ন সমূহ এবং উপজাত পদার্থ সমূহ সঞ্চয়, পানির সমতা নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো হলো কি, এগুলোকে আমরা বলছি হলো অ্যানাবলিজম। অর্থাৎ মেটাবলিজমের অ্যানাবলিজম বা উপচিতিমূলক কিংবা গড়ার ঘটনা, সংশ্লেষণের ঘটনা। একই রকম ভাবে আমাদের দেহের বিভিন্ন ধরনের কাজ হয়, সেখানে আমাদের দেহের ভাঙ্গার প্রক্রিয়া প্রতিনিয়ত, যেমন দেহের মধ্যে কোষগুলো অনেক কিছু গড়ছে সাইটোপ্লাজম, তেমনই সেখানে আবার কি হয়, বিভিন্ন ভাঙ্গার কাজও ঘটে থাকে। সেগুলোকে আমরা বলছি হলো ক্যাটাবলিজম এবং অপচিতিমূলক প্রক্রিয়া। শ্বসন, যেমন রেসপিরেশন প্রক্রিয়া, অক্সিজেন দিয়ে আমাদের অক্সিডেশন প্রক্রিয়া হচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। অর্থাৎ যেমন অক্সিডেশনের মাধ্যমে, শ্বসনের মাধ্যমে কি হয়, গ্লুকোজ ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখান থেকে শক্তি রিলিজ হয়, আবার কিছু খরচও হচ্ছে। এরপর আমরা বলছি খাদ্য পরিপাক, এটি হচ্ছে আমাদের ক্যাটাবলিজম প্রসেস। এবং আত্তীকরণ, যাকে আমরা বলছি যে অ্যাসিমিলেশন, অ্যাবজর্পশন, এই যে শেষ পর্যন্ত দেহের অভ্যন্তরে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এগুলোর যে খুবই ক্ষুদ্রতম অংশগুলো আমাদের দেহের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজে লাগছে, এগুলোকে আমরা বলছি হলো যে অপচিতিমূলক প্রক্রিয়া আমরা বলে থাকি। তাহলে এই দুটো প্রক্রিয়া মিলেই মূলত ঘটে কোথায়, সাইটোপ্লাজমে। তাহলে আমাদের বিপাকীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সাইটোপ্লাজম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে তুলনা। অনেক সময় আমরা দেখে থাকি যে একটি নিউক্লিয়াস তার ভেতরের দিকেও তরল রয়েছে, লিকুইড রয়েছে, আবার নিউক্লিয়াসের যে বাইরে অবস্থা করে সাইটোপ্লাজম, তারও অভ্যন্তরের মধ্যে সাইটোসল রয়েছে। এই নিউক্লিওপ্লাজমের এবং সাইটোপ্লাজমের দুটোর যে মাতৃকা, এই মাতৃকার মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে, চলো আমরা সে বিষয় সম্পর্কে একটু ধারণা নিই। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমেই যে এই অংশটিকে আমরা বলেছি হলো সাইটোসল বা সাইটোপ্লাজম, আর এই অংশকে বলেছি আমরা নিউক্লিওপ্লাজম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে দুটোর মধ্যে পার্থক্য নিয়ন্ত্রণ করতে গেলে তাহলে আমরা যেটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে প্রোটোপ্লাজমের অংশ। তাহলে আমরা বলছি যে উভয়ই কিন্তু কি প্রোটোপ্লাজমের অংশ, অর্থাৎ নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম উভয়ই প্রোটোপ্লাজমের অংশ। আবরণী বা পর্দা, নিউক্লিওপ্লাজমের বাইরের দিকে কি থাকে? নিউক্লিয়ার আবরণী থাকে। সাইটোপ্লাজমের বাইরের দিকে থাকে হলো কি সাইটোপ্লাজমিক যে মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ঝিল্লিবদ্ধ আবরণ বা ধারণ করা থাকে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো সেখানে আছে। আর নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? শুধুমাত্র সেখানে নিউক্লিওলাস থাকে এর অভ্যন্তরে। ক্রোমাটিন জালিকা ধারণ, ক্রোমাটিন জালিকা কোথায় ধারণ করে? নিউক্লিওলাসকে ঘিরে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে, কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে যেটি থাকে না। এবার রাসায়নিক গঠন বা রাসায়নিক প্রকৃতি আমরা জানলাম যে রাসায়নিকভাবে এদের অভ্যন্তরে কি থাকে। যেমন একটা নিউক্লিওপ্লাজমের ভেতরে ডিএনএ, আরএনএ এবং তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন, হিস্টোন, এই ধরনের উপাদানগুলো কিন্তু তার অভ্যন্তরে থাকে। আর রাসায়নিক প্রকৃতির ভেতরে আমরা দেখলাম এখানে এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, বিশেষ করে কোষীয় অঙ্গাণুগুলো এর মধ্যে থাকে, এবং কোষীয় অঙ্গাণুগুলো বিভিন্ন রকম রাসায়নিক বস্তুগুলোকে ধারণ করে, বিভিন্ন আয়ন ধারণ করে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই উপাদানগুলো সাইটোপ্লাজম ধারণ করে থাকে। এ ধরনের বিভিন্ন উপাদানগুলোকে সাইটোপ্লাজম ধারণ করে। এবং কাজের ক্ষেত্রে আমরা জানি সাইটোপ্লাজম সে কি করে? সে সমস্ত কোষীয় উপাদানের কি বা কোষীয় অঙ্গাণুগুলোর আধার হিসেবে কাজ করে, যার মধ্যে ভাসমান অবস্থায় বিভিন্ন সজীব এবং নির্জীব উপাদানগুলো তার মধ্যে সেখানে থাকে। আর নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিওলাস এবং নিউক্লিওলাসকে কেন্দ্র করে ঘিরে যে ক্রোমাটিন জালিকাগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক ডিএনএ গুলোকে ধারণ করে। ফলে উভয়ের কাজের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এছাড়াও নিউক্লিয়াসের অভ্যন্তরের দিকে ডিএনএ এবং রাইবোজোমের সংশ্লেষণ হয়ে থাকে, সেটিও আমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা সাইটোপ্লাজমের যে মূল কাজ, সেই কাজগুলো আরেকবার একটু দেখে নেই। সাইটোপ্লাজম মূলত কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা, বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা, পানি পরিশোষণে সাহায্য করা, উত্তেজনায় সাড়া দেয়া, বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা এবং কতিপয় জৈবিক কাজ করা। এগুলো আমরা জানলাম যে এক কথায় যদি আমরা বলি, কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোষের মধ্যে অ্যাসিড বেজের একটা ব্যালান্স তৈরি করে, বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে, অর্থাৎ কোষীয় অভ্যন্তরের মধ্যে যে বিভিন্ন বর্জ্য উপাদানগুলো তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনাস কিছু মলিকুল তৈরি হয়, যেগুলোকে কোষের বাইরে নিয়ে যাওয়া এটার কাজ। পানি পরিশোষণে সাহায্য করা, ওয়াটার অ্যাবজর্পশনের ক্ষেত্রে সাহায্য করে, কারণ কোষীয় যেহেতু সল, সাইটোসল এটা, এই জন্য পানি পরিশোষণ করে সবসময় তার লিকুইডীয় ক্যারেক্টারটা ঠিক রাখে। উত্তেজনায় সাড়া দেয়া, কারণ এটা কোষের অভ্যন্তরে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে, সেক্ষেত্রে তারা রেসপন্স করে। বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা, আমরা যে পড়েছিলাম শুরুর দিকে আলোচনা করেছিলাম যে ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কতিপয় জৈবিক কাজ করা, এবং এর মধ্যে তো আমরা জানলাম যে মেটাবলিজমের মতো এমন জৈবনিক যে জৈবিক কাজগুলো আছে সেটা কিন্তু কোথায় হয়? সাইটোপ্লাজমের ভিতরে হয়। ফলে এই ধরনের বিপাকীয় গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের সাইটোপ্লাজমের মধ্যেই সংঘটিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি আমাদের আজকের যে সাইটোপ্লাজম নিয়ে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা সাইটোপ্লাজম সম্পর্কে একটি সম্পূর্ণ পরিষ্কার ধারণা পেয়েছো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।